for the Bangladesh Community Programme. To all the Bangladesh community, Shubho Sonda. I hope you sit back and enjoy this evening's programme here on 5 EBI FM. সন্ধ্যা বুধবারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন নিয়ে রেডিও বাংলা ডিলেট আরও একবার চলে এসেছে আপনাদের কাছে। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন বাড়িতে বসে অথবা গাড়িতে বসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বুঝতেই পারছেন আমি লাকি আছি আপনাদের সাথে। অনেক দিন পরে আজকে আসলাম আসলে রেডিও অনুষ্ঠানটি করতে। কি আর বলবো, প্রবাস জীবন মানেই ব্যস্ততা। এত ব্যস্ততার মাঝখানে সময় করে উঠতে পারছিলাম না। যা হোক, অনেকদিন পর আপনাদের সাথে আমি সময় কাটাবো। আশা করছি সময়টা আপনাদেরও ভালো লাগবে। বলবো কিছু মজার মজার কথা, গল্প আর গান তো শোনাবই আজকে। হ্যাঁ, আমাদের সাথে আমি তো একা না, আমার সাথে নিশ্চয়ই কেউ একজন আছে। আমাদের সাথে আছেন আমাদের নতুন আরজে আমাদের ইশতিয়াক ভাই। ইশতিয়াক ভাই, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আসসালামু আলাইকুম, আমি ইশতিয়াক। আমাদেরকে লাইভ শুনছেন 5 EBI 103.1 FM এ। আজ আমার দ্বিতীয় অনুষ্ঠান। স্বভাবতই আমি কিছুটা নার্ভাস ফিল করছি এবং লাকি আপা তার সুন্দর হাসিটি দিয়ে আমাকে নর্মাল রাখার যথাসাধ্য চেষ্টা করছেন। তো আমরা চেষ্টা করব আপনাদের মূল্যবান 1 ঘন্টা সময়টা যা আমাদের সাথে অতিবাহিত করবেন তাকে আনন্দময় করার জন্য। তা তো অবশ্যই। শ্রোতা মণ্ডলী, আজকে আমি প্রথমে বলছিলাম যে আসলে প্রবাস জীবনের একটা ব্যস্ততা। জি, ইশতি ভাই, আপনিও আমার সাথে স্বীকার করবেন যে এইটা আমাদের মাঝখানে চলে আসি, অনেক কিছুর মাঝখানে হয়তো আমরা ভুলে থাকি, কিন্তু আসলে সবকিছু ভুলে থাকা যায় না। এই ব্যস্ততাগুলো, আচ্ছা আপনার মনে আছে আপনার সাথে আমার পরিচয়টা কিরকম ছিল ইশতি ভাই? হ্যাঁ, আমার মনে আছে, যতটুকু মনে পড়ে। আমরা প্রথম পরিচিত হই 2012 সালে এবং সেটা মনে হয়েছিল কোন একটা রবিবার। তো আমি গিয়েছিলাম সেন্ট্রাল মার্কেটে লাঞ্চ করতে। শনিবার ছিল। আপনার মেমোরি আরো ভালো। তো আমরা গিয়েছিলাম সেন্ট্রাল মার্কেটে লাঞ্চ করতে এবং সেখানে আপনার সাথে প্রথম পরিচয়। পরবর্তীতে আপনি একদিন আসেন রান্ডেল মলে মোবাইল কেনার জন্য। তো তখন আপনার সাথে ভালো পরিচয় হয়, তাই না? কিন্তু ইশতি ভাই জানেন আমি কি ভুলটা করেছিলাম। আমি আসলে অ্যাডিলেডে আসার দ্বিতীয় দিনের মাথায় আপনার সাথে আমার পরিচয় হয়। আমিও সেন্ট্রাল মার্কেটে খেতে যাই, সেই আমাদের ফুড কোর্টে সেন্ট্রাল মার্কেটে। আমি আসলে প্রথমবারও যে ভুলটা করেছিলাম, আপনার নাম্বারটি রাখতে ভুলে গেছিলাম, এবং দ্বিতীয়বার যখন ফোন কিনলাম দ্বিতীয়বারও আপনার নাম্বারটি আমি রাখতে ভুলে গেছিলাম। আর আমাদের আজকে এই পরিচয় ঘটনাটি কেন আসলে শ্রোতামণ্ডলীকে আমরা বলছি, শ্রোতামণ্ডলী, এটা আসলে কোনো ব্যক্তিগত বিষয় না। বিষয়টা যেটা হচ্ছে, আমরা এই যে ছোটখাটো ভুলগুলো করি নতুন একটি দেশে এসে, যে আমার যখন আমার দেশে একজন মানুষের সাথে পরিচয় হলো, আমি তার সাথে যোগাযোগটা আসলে রক্ষা করলাম না। হ্যাঁ, এটা যদি আমি করতাম এটা আসলে আমারই ভালো হতো আমার জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা আজকে এতদিন পরে এই রেডিও স্টেশনে বসেছি, এটা হয়তো আরো 2 বছর আগেই বসতে পারতাম। কি বলেন ইশতি ভাই? অবশ্যই তাই, এবং আপনাকে ধন্যবাদ। আমি অবশ্য বলবো যে নদী আপাকেও ধন্যবাদ আমাকে আনার জন্য। তো অবশ্যই আগে পরিচয় হলে আরো ভালো হতো। হ্যাঁ, আমরা আরো 2 বছর আগেই এই জায়গাটায় বসে গল্প করতে পারতাম, মজার গল্প। হ্যাঁ, আরো গল্প করব, এবং আজকে আসলে আমরা মূলত কথাই বলবো নতুন একটি দেশে এসে যারা নতুন আসার পরিকল্পনা করছেন, বা যারা অলরেডি চলে এসছেন, এবং যারা অনেক দিন ধরেই আসলে অ্যাডিলেডে আছেন। আমরা সবাই কিছু না কিছু বাধা বিপত্তি আসলে অতিক্রম করেছি, কিছু না কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, করেই হয়তোবা আজকে কি বলবো ভালো ফিল করছি। হয়তোবা মনের দিক থেকে সবটা পুরোপুরি না, কিন্তু তাও প্রথমে যে অবস্থায় এসেছিলাম তার চেয়ে কিছুটা ভালো। তো শ্রোতামণ্ডলী, আমাদের সাথে থাকুন, 1 ঘন্টা উপভোগ করুন মজার গল্প, আর তো গান থাকবে। প্রথম গানটিতে আমরা যাচ্ছি। এই গানটি অ্যাডিলেডের একজন শিল্পী গেয়েছেন, প্রবাসে কেমন থাকি আমরা, প্রবাসে কেমন আছি আমরা। চলুন গানটি শুনি।
স্মৃতি প্রবাসে ভালো আছি, দামি গাড়ি বাড়ি আছে, নেই শুধু মায়ের হাতের ছোঁয়া। ছুটির রাতে রাতটা, গভীর রাতে বাড়ি ফেরা, এই শুধু ছেলেমেয়েরা বন্ধুরা। সকালে কাজের ফাঁকে, দুপুরে ব্যস্ততার মাঝে মনে পড়ে পুরনো কথা। বৃষ্টিতে ভিজে খেলার মাঠে, ছুটোছুটি আর মারামারি আজ হয় না। বন্ধুরা সব দূরে চলে যায়, এলোমেলো থাকে স্মৃতিগুলো। প্রবাসে ভালো আছি, দিন রাত কাজে মাখামাখি, নেই শুধু বাবা শক্ত ছোঁয়া। প্রবাসে ভালো আছি, লং ড্রাইভে আছে নাই পারি, এই শুধু মায়ের পাশের জায়গা। লোডশেডিংয়ে, অন্ধকারে, আমার প্যাকেট থেকে সিগারেট চুরি করি না। গিটার নিয়ে রাত দুপুরে বন্ধুরা মিলে মিষ্টি চায়ে আড্ডায় বসি না। প্রবাসে ভালো আছি, তবু মনটা যে পড়ে আছে বাবা মার থাকা ছোট্ট বাড়িটাতে। বন্ধুরা সব ভালো থেকো, আমি আছি তোমাদের পাশে। প্রিয় শ্রোতাবৃন্দ, শুনছেন রেডিও বাংলা অ্যাডলেট, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। প্রচারিত হচ্ছে 103.1 FM এ। শুনছেন লাইভ। একটু আগে আমরা যে গানটি শুনলাম, সেটি গেয়েছেন আমার খুব কাছের এক বড় ভাই, পন্নী ভাই। আমরা এই গানটি আগেও প্লে করেছিলাম, আজকের অনুষ্ঠানে আবার আমরা শোনালাম। প্রথমে ইস্তিফা আমরা কথা বলছিলাম যে এসে এডিলেডে আসলে প্রথমে কি ফেস করে। আমার কাছে কি মনে হয়েছে জানেন, এডিলেডে যে সময়টা শীত, সেই সময়টায় বাংলাদেশে গরম, আর বাংলাদেশে যে সময়টা গরম সেই সময়টা এখানে শীত। তো আমি যখন আসলাম, এসে প্রথম দিনে খুব ঠান্ডা, বাতাস, বৃষ্টি, তো ওই সময় বাংলাদেশে গরম ছিল। তো এসে হঠাৎ করে মনে হলো যে কি বলবো, যে আসলে সবাই প্রথমে আসতে একটা কালচারাল শকে পড়ে, আমার যেটা মনে হয়। এবং সেটা কারোর জন্য থাকে 6 মাস, কারোর জন্য থাকে 1 বছর, আমার জন্য মোটামুটি 2 বছর ছিল। হ্যাঁ, ওয়েদার শক ছিল নাকি? হ্যাঁ, ওর ওয়েদার সবকিছু মিলে, ওয়েদার শক, এখানে নতুন দেশে আসা, সবকিছু মিলে। তো আমার কাছে যেটা মনে হয় যে এইটা একটা প্রথম ধাক্কা। এখানের শীতটা আমার কাছে মনে হয় শীত সমস্যা না, সমস্যা হচ্ছে বাতাস, খুবই উইন্ডি। হ্যাঁ, অবস্থানগত কারণে সমুদ্রের পাশে, হ্যাঁ, প্রচন্ড বাতাস হয়। আর গরমকালটা খুবই বেশি গরম। হ্যাঁ, এত বেশি গরম এবং এত বেশি ড্রাই, মাঝে মধ্যে আমার গরমকালে মনে হয় যে আর দেশে চলে যাই, মনটা টিকে না। এরকম অনেক সময় হয়। সো নতুন যখন দেশে আমি আসছি, এগুলো ইন্টারনেটে আসলে সবই আছে ইনফরমেশন গুলো, কিন্তু যখন এসে ফেস করা যায় তখন এটা বোঝা যায়।
আসলে তাই, আসার পরেই বুঝতে পেরেছি। এমনিতে যখন একটা জায়গায় আসবো সেই জায়গা সম্পর্কে সবাই কম বেশি জেনে আসে, কিন্তু যখন আমি পড়বো প্রকৃতির মাঝখানে তখন আসলে বুঝতে পেরেছি যে না, আমি যেরকম চিন্তা করে এসেছিলাম পরিবেশটা বাস্তবতা হ্যাঁ ডিফারেন্ট। এরপরে তো কি করব, প্রথমে থাকার জায়গা খুঁজতে হবে। হ্যাঁ, তো আমাদের সবাই আসলে এটা ফেস করেন। আমি বলবো যে একটা ভালোবাসা খুঁজে বের করা। যাদের বন্ধু বান্ধব আছেন, আত্মীয় স্বজন আছেন বা পরিচিত আছেন, তারা এসে চেষ্টা করেন কারো বাসায় কিছুদিন শেয়ারে থেকে তারপর ধীরে ধীরে নিজের প্রয়োজন মতো যেখানে কাজ করবেন বা যেখানে বাচ্চাকে ভর্তি করাবেন সেই সব জায়গায় বাসা খুঁজে নেওয়া। এইটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ ইস্তি ভাই। আমি বলবো যে হ্যাঁ, এখন হচ্ছে বিভিন্ন এজেন্ট আছে ইন্টারনেটের মাঝখানে, আপনি বাসা কিন্তু পেতেই পারেন, কিন্তু সেটা হচ্ছে কতখানি সুইটেবল আপনার থাকার জন্য। এবং এখানে আরেকটা ব্যাপার না বললি না, যেখানে সবসময় যেটা খুব কাজে লাগে, সবসময় লাগে, সেটা হচ্ছে রেফারেন্স। হ্যাঁ, আপনি নতুন একটা দেশ থেকে এসছেন, একটা ইন্টারন্যাশনাল চট করেছে, এটা আমাদের দেশে যেরকম বাড়ি ভাড়ার যে কালচার, এটা সেখানে সেরকম না। তারা এমনি এমনি হচ্ছে আমি গেলেই বলবো যে আমাকে একটা বাসা ভাড়া দাও, এটা একই করবে না অনেক ক্ষেত্রে। সো এই যে কিন্তু আমি তো মানে শেয়ারে তো থাকবো না, আমার নিজের বাসা আমাকে উঠতে হবে। তো সবাই খোঁজ খবর নেন। আর আমাদের এখন যে পেজগুলো আছে আমি দেখি আমাদের সবাইকে সহযোগিতা করার জন্য, সেখানে অনেক ধরনেরই তথ্য দেয়া থাকে। তো যারা নতুন আসার পরিকল্পনা করছেন ওখান থেকেও চাইলে তথ্য নিতে পারেন, বা ওখান থেকে চাইলে এখানে যারা বাংলাদেশি আছেন তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। সো সাহায্য সহযোগিতার হাত আসলে সবাই বাড়িয়ে দিবে, এটা আমি বলতে পারি। কিন্তু এটা হচ্ছে আমাকে একটু খুঁজে নিতে হবে, একটু কষ্ট করতে হবে। আপনি কি কিছু বলবেন মিষ্টি ভাই এই বিষয়ে? লাকি আপা, আপনার কথার রেশ ধরে টান দিতে চাই। আসলে আমি যেটা বলতে চাই, বসবাসের জন্য আমার মনে হয় নিজের দেশ বাংলাদেশ তো সবার উপরে। বাংলাদেশকে বাদ দিলে প্রথম যে দেশটি আসে তার মধ্যে প্রধান অন্যতম হচ্ছে অস্ট্রেলিয়া, এবং অ্যাডিলেড এর মধ্যে অগ্রগণ্য। স্বভাবতই এর সুন্দর জীবনযাত্রা, স্বল্প ব্যয়ে জীবনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম 10টি মোস্ট লিভেবল সিটিজের মধ্যে 4টিই দখল করে আছে অস্ট্রেলিয়ার 4টি স্টেট। এর মধ্যে ওয়ান অফ দেম ইজ অস্ট্রেলিয়া, অ্যাডিলেড। এর অবস্থান 5ম লিভেবল সিটিজগুলোর মধ্যে। বলার অপেক্ষা রাখে না, আমরা আসলেই সৌভাগ্যবান যারা এখানে আছি। এবং এর সাথে আরও বলবো, আমরা নিজেদেরকে আজকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করব যদি আমাদের আজকের প্রোগ্রামটা আপনাদেরকে কোনোভাবে সহায়তা করতে পারে অ্যাডিলেডে আপনাদের নতুন জীবনের সূচনাকে সুন্দর রূপ দেওয়ার জন্য। তো প্রথম যে দরকারি জিনিস তা হলো বাসস্থান। আমার মনে হয় তা নিয়ে প্ল্যান আসার আগেই করা উচিত। অনেকেই আজকাল পরিচিতির সুবাদে দেশে থাকতে অ্যাডিলেডে বাসা ব্যবস্থা করেন। শেয়ার্ড হাউজিং, যা আপনি বললেন লাকি আপা, একটি সুপ্রসিদ্ধ ব্যবস্থা। অনেকেই প্রথমে ইনিশিয়াল স্টেজে শেয়ার্ড অ্যাকোমোডেশনে উঠেন, এরপরে চাকুরি, বাচ্চাদের স্কুল বিবেচনা করে সাবার্ব বুঝে বাসা নেন। এ ব্যাপারে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন কয়েকটি ওয়েবসাইটে, যেমন হচ্ছে বাংলাদেশি লিভিং ইন অ্যাডিলেড অথবা বাংলাদেশি কমিউনিটি ইন সাউথ অস্ট্রেলিয়াতেও। তো জি, এই কথাটা আমি আগেও তো বললাম যে আমাদের কিন্তু একটা পছন্দের জায়গা আছে যে বাচ্চাকে একটা ভালো স্কুলে পড়াবো। সো এসে এখানে এটা সবার সাথে একটু বুঝে কথা বলে কোথায় কোন লোকেশনে, কারণ যে সাবাবে আমি থাকবো সেই সাবাবেই হচ্ছে সেই পরিবারের শিশুটি স্কুলে যাবে, সেই স্কুলে যাবে। সেই জিনিসগুলো এসে দেখে তারপরে যদি একটু বুঝে শুনে বাসাটা নেওয়া হয়। আমি যেহেতু বললাম যে এখানে বাসার চুক্তি একটা অনেক বড় বিষয়, এটা প্রায় মিনিমাম বছরখানেক। সো শেয়ার অ্যাকোমোডেশন গুলোতে হয়তো 6 মাস, আমরা যারা স্টুডেন্ট হিসেবে আসে তাদের বিষয়টা আলাদা, কিন্তু যারা পরিবার নিয়ে আসছেন একটা বছরের জন্য কিন্তু সেখানে থাকতে হবে। হ্যাঁ, সো এবং লিজ ব্রেক করাটা অনেক ঝামেলাপূর্ণ, বেশ ঝামেলাপূর্ণ এই কাজটা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে উনি আরেকজনকে ভাড়া দিয়ে উনি আবার নতুন একটা জায়গায় ভাড়া নিচ্ছেন। সো লিজ উনার নামেই থাকছে কিন্তু উনাকে আবার আরেক জায়গায় যেতে হচ্ছে। সো এই বিষয়গুলা এখানে এসে তো আগে একটা দেশকে জানতে হবে, কিছুটা হলে বুঝতে হবে, তারপর আমি বাসার চিন্তা করবো। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু সময় নিয়ে তারপরে হচ্ছে একটা করা ভালো। হ্যাঁ, আর এই বাসা প্রসেস থেকে আমরা আস্তে আস্তে, প্রথমে তো বাসায় আসলাম, আমরা আস্তে আস্তে অন্য জিনিসগুলো তো আসবো, অন্য ইনফরমেশনগুলো আজকে চাইবো আপনাদের সাথে শেয়ার করতে। যারা নতুন আসছেন আমি আশা করছি তারা কিছুটা হলে উপকৃত হবেন। আর যারা অনেক দিন ধরে আছেন ওনারা তো সেটেল হয়েই গেছেন। আমার একটা রিকোয়েস্ট, যারা আসলে পুরোপুরিভাবে সেটেল,
ওনাদেরকে আসলে একটু অনেক বেশি সাহায্য সহযোগিতার মনোভাবটা আমার মনে হয় যে খুবই দরকার নতুনদের জন্য। যদি ওনারা একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে হচ্ছে নতুনদের জন্য অনেক ইজি, জিনিসটা অনেক সহজ হবে। তো আমরা এই আলোচনা চলবেই আমাদের, আরো আছে এই বিষয়গুলো নিয়ে আরো অনেক মজার মজার অভিজ্ঞতাও আছে অনেকের, আমরা সবই আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব। চলুন আমরা আজকে অনুষ্ঠানের দ্বিতীয় গানটি শুনি।
তবে মনে ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে সয়ে না রে এই জ্বালায় আর প্রাণে সয়ে না শ্রোতা মণ্ডলী, শুনছেন রেডিও বাংলা ডিলেট 103.1 FM এ, আর আমাদের শুনছেন লাইভ। শুনতে টিউন করুন প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত রেডিও বাংলা ডিলেট, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। ইস্তি ভাই, বাসস্থানের কথা তো আমরা বললাম, এরপরে কি আসে বলেন তো? এরপর তো মনে হয় খাওয়ার কথা আসে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি নিশ্চয়ই এটা খেয়াল করে থাকবেন, প্রথমে এসে কিন্তু সবাই খোঁজে হালাল ফুড। হ্যাঁ, এটা কোথায় আছে এবং কোথা থেকে কি বাজার করবেন, কোথা থেকে সবজি কিনবেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু সবার একটা প্রথমে একটা জিজ্ঞাসা থাকে, কোথায় যাব, যেহেতু নতুন জায়গায় এসেছি। আপনি কি বলেন? খাওয়ার কথাটা তো অবশ্যই অগ্রগণ্য। যারা আসলে বিভিন্ন স্বাদের খাওয়া পছন্দ করেন তাদের জন্য অ্যাডিলেড স্বর্গের স্থান বলা যায়। সবই আছে না? সবই আছে। আপনি অস্ট্রেলিয়ান বলেন, থাই। ইস্তি ভাই, এক ভদ্রলোক, বাংলাদেশি ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করেছেন যে সেদ্ধ চাল কোথায় আছে। চাল তো উনি কিনতেই পাচ্ছেন, কোল্ড সব জায়গায় চাল আছে, কিন্তু আসলে সেদ্ধ চালটা আমরা যে বাংলাদেশে যে চালটা খেতাম সেটা কোথায় আছে। তো আসলে কোশ্চেন মনের ভিতরে নতুন জায়গায় আসলে এটা থাকবেই, কোথায় কি আছে না আছে। আপনি বলছিলেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার অস্ট্রেলিয়ান, থাই, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, চাইনিজ, ভিয়েতনামিজ, ইন্ডিয়ান, আফগান সকল ধরনের আসলে রেস্টুরেন্টই খুঁজে পাওয়া যায় কাছে পিছে। আর তাছাড়াও মাছের জন্য আছে ফিশ ফ্যাক্টরি, সপ্তাহের বাজার করার জন্য আছে সানডে মার্কেট, খুবই জনপ্রিয় সানডে মার্কেট। হ্যাঁ, প্রথম যখন আসছিলাম তখন তো প্রতি রবিবারই মানে বাধা ধরা নিয়ম ছিল সানডে মার্কেটে যাব। আর তাছাড়া পিজার জন্য অনেকগুলো পিজা শপ আছে। যারা আপনি যেটা বললেন হালাল মাংস খাওয়ার জন্য তো হালাল মার্কেট আছে, যেমন প্রসপেক্ট রোডে মনে হয় অনেকগুলো দোকান আছে, যেমন আফগান, ভাতান, স্টার, এগুলোর নাম তো খুবই সুপ্রসিদ্ধ, তাই না? আপনি কি বলেন আপু? আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের খাবারের চয়েসটা আলাদা, তো আমাদের চয়েস অনুযায়ী খাবার একটু খুঁজে পেতে একটু কিন্তু সময় দিতে হবে, তাই না? আমাদের দুটো বাংলাদেশি দোকানও আছে এখানে, একটি হচ্ছে গো 9 যেখানে বাংলাদেশি সবকিছু পাওয়া যায়, আরেকটি হচ্ছে বাংলা বাজার। সেখানে এখানে আমরা বসে কিন্তু সবকিছুই খেতে পাচ্ছি। আপনি কিন্তু চিন্তা করে দেখেন, যদি বাংলাদেশের মাছ বলেন, সবজি বলেন, সবকিছু এখানে পাওয়া যাচ্ছে, টেস্টটা একটু ডিফারেন্ট হয়, কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি শুনেছি কিছুদিন পরে সবাই কিন্তু মোটামুটি ভাবে সন্তোষজনক মন্তব্য যে না, মোটামুটি সবই পাচ্ছি, ফুডে কোথাও কোনো সমস্যা নেই, সবাই মোটামুটি হ্যাপি। হ্যাঁ, ফুড দিয়ে। আর যেটা হচ্ছে যে খুবই স্পেসিফিক জিনিসগুলো, সেগুলো হয়তো বা এখানে পাওয়া যাবেই না। এতটা আশা করি না যে এত দূর দেশে বসে আমি বাংলাদেশে সবকিছু পাবো। ওই জায়গাগুলোতে একটু আমাদের মেনে নিতেই হবে। আর নট অনলি খাবার, নতুন একটা জায়গায় আসলেই কিন্তু আরো অনেক কিছু আছে, বাড়ি ঘরের তৈজসপত্র, বাড়ি ঘরের টুকটাক জিনিসপত্র কেনা। তো এগুলো আসলে অনলাইনে আমরা সবই কিনতে পারি এখন, যেহেতু অনলাইনেরই যুগ, সবকিছু সবই ইনফরমেশন আছে, কিন্তু একটু ঘুরে ঘুরে দেখে শুনে কেনা ভালো প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যারা বন্ধু পরিবার পরিজন যদি কেউ থেকে থাকে তাদের সাথে একটু কথা বলে নেওয়া। হ্যাঁ, কারণ হচ্ছে নতুন একটা জায়গায় আমি এসে হঠাৎ করে একসাথে অনেক কিছু কিনবো, এটা সম্ভবও না। আর যেটা হচ্ছে যে আমি তো বুঝবো না যে কোথায় কোন জিনিসটা কি ভালো। সেগুলো সবসময় আমি এটা বলি যে যারা অনেকদিন ধরে আছেন তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা, যারা নতুন এসছেন। আর একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে মেডিসিন। হ্যাঁ, আমরা বাংলাদেশে যেরকম আমরা গেলি ওষুধ কিনতে পারছি, এখানে কিন্তু এই পরিবেশটাই নাই। মানে আমি কোনো ডাক্তারের কোনো প্রেসক্রিপশন ছাড়া আমাকে আসলে কেউই কোনো ওষুধ
এখানে সেল করবে না। ডাক্তারও প্রেসক্রিপশন দেওয়ার সময় অনেক চিন্তা ভাবনা করে দেয়, অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য তো যুদ্ধ করতে হ্যাঁ। সো এই যে হঠাৎ করে যখন আমি আসবো তখন এই জিনিসগুলো আসলে আমাকে একটু ফেস করতে যখন হয় তখন মনে হয় যে দেশই তো ভালো ছিল, কিন্তু আসলে তা না। এখানে সবকিছু খাবারের মান তো আমি বলবো একদম পৃথিবীতে সবচেয়ে কম দামি। কম দামি বলবো না, দামের কথা বলছি না, কারণ এটা কান্ট্রি টু কান্ট্রি অনেক এটা ভ্যারি করে, কিন্তু বলতে চাচ্ছি যে যেটা খাবারের মানের কথা, এটা তো বলতেই হয় যে এটা সব দিক দিয়ে মানে কি বলবো বেস্ট, আমরা বেস্ট কিছু পাচ্ছি, বেস্ট কিছু খাচ্ছি। আর যেটা আপনি বললেন রেস্টুরেন্ট, যেহেতু মাল্টিকালচার অস্ট্রেলিয়া, এই জিনিসগুলো আমি নিজে এক্সপ্লোর করতে খুব পছন্দ করি, যে অন্য কোনো দেশের খাবার, ইন্দোনেশিয়ান একটা খাবার। তো যারা একটু বেশি বাংলাদেশি ফুড পছন্দ করেন তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা, কিন্তু যারা এই স্বাদ নিতে চান অন্য দেশে, সেক্ষেত্রে তো অস্ট্রেলিয়া বেস্ট। সব দেশেরই রেস্টুরেন্ট আছে, আর পিৎজা, ইটালিয়ান পিৎজা সবকিছু আছে। হ্যাঁ, আইসক্রিম, কোনো কিছুরই কোনো অভাব নেই। এর সাথে আমি একটা জিনিস অবশ্যই অ্যাড করতে চাই। আমি একটু আগে বললাম যে দামের ব্যাপারটা, আমি আসলে ওভাবে মিন করি না, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমি আসলে গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। জিনিসপত্রের দাম আসলে যেভাবে বাড়ে, আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ায় মানে একটা সার্টেন ভালো মাংস বা সবকিছু এভাবে দাম বাড়ে না। আপনি কি বলেন এই ফদক? না, এটা তো স্টেবল ইকোনমিক কান্ট্রি, এটা এরকম হবে না। আমাদের দেশে তো আমরা কোনো কিছু আসলে কন্ট্রোলের মধ্যে নেই, এটা এক্সপেক্ট করাটা ভুল। কিন্তু এইখানে আমি যেটা বলবো মোটামুটি স্ট্যান্ডার্ড, হ্যাঁ, সবকিছুই আমি যদি চিন্তা করি, আর এটা আসলে নির্ভর করে ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপরেও, এটা একটা বিষয় আছে। আর যেটা বলছিলাম আমরা, যে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন এখানে তো এটা খুবই একটা জনপ্রিয় গ্যারেজ সেলের কথা। যে চট করে এসে অনেকে নতুন কিছু না কিনে আপনি যদি ইনিশিয়ালি শুরু করতে চান, সেক্ষেত্রে গ্যারেজ সেল একটা খুবই ভালো অপশন। হ্যাঁ, গ্যারেজ সেল এখানে আপনি তো জানেনই, যারা অনেকটা লম্বা সময়ের জন্য হয়তো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মুভ করতে চান, তারা তাদের বাড়ি ঘরে সবকিছুই সেল দেন একদিন, এটাকে একদিন বা 2 দিনের জন্য। এটাই হচ্ছে সেই সো কল গ্যারেজ সেল, এবং এটা খুবই জনপ্রিয় এখানে আমি বলবো। এর অর্থ এই না যে জিনিস খারাপ, বাট ফর নতুন জিনিস, ইনিশিয়াল স্টার্টের জন্য, প্রথম স্টার্টের জন্য আমি বলবো খারাপ না, আমার কাছে এটা মনে হয়েছে। এবং অনেকের কাছে শুনেছি এটা অনেকে এনজয় করছেন, হ্যাঁ, বেশ এনজয় করেন। এবং আমার 1-2 বার যে অভিজ্ঞতা হয়নি তা না, 1-2 বার অভিজ্ঞতা হয়েছে, আমিও ভালো ফিল করেছি। হ্যাঁ, আমারও এক্সপেরিয়েন্স আছে। এটা ভালো সব দিক দিয়ে চিন্তা করলে। আর পরে হয়তো আমি নতুন জিনিস কিনে নিলাম কিছুদিন যাওয়ার পরে, যখন আমার সবকিছু জানলাম কোথায় কি পাওয়া যাচ্ছে, তখন নিজে ঘুরে ঘুরে দেখে সময় করে নিয়ে আমি ভালো জিনিসগুলো আস্তে আস্তে আমার জন্য কিনে নিলাম। এটা একটা ভালো অপশন আমার কাছে মনে হয়েছে কেনাকাটার জন্য। হ্যাঁ, অবশ্যই। আমি নিজেও আমার বাসায় যে রুম হিটারটা ইউজ করি, ওটা গ্যারেজ সেলে কেনা। তো আমি সত্যি কথা হচ্ছে আমি ওই কোয়ালিটির রুম হিটার কিন্তু আসলে অনেক ভালো জায়গায় খুঁজেও পাইনি। তো গ্যারেজ সেলে আসলে অনেক সময় এটা কিন্তু নট অনলি আমাদের জন্য, এটা এখানে অস্ট্রেলিয়ান কালচারে অস্ট্রেলিয়ানদের খুব জনপ্রিয়, তাদের মাঝখানে এটা জনপ্রিয় আমি দেখেছি। তারাও বেশ পছন্দ করে, যিনি সেল করছেন উনিও বেশ হ্যাপি, যারা কিনছে তারাও বেশ হ্যাপি। তো এর সাথে মনে হয় আরেকটা জিনিস আমি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে গামট্রি। যেমন আমরা গাড়ি কেনা, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, গামট্রিটা তো এখন খুবই পপুলার একটা সাইট। হ্যাঁ, আমার মনে হয় গাড়ি কেনার জন্য অনেকেই গামট্রির থেকে ইনফরমেশন নেয়। গামট্রি, তারপর হচ্ছে কার সেলস, এই জায়গাগুলো বেশ ভালো। আর ইন্টারনেটের যুগে এখন আসলে আমাদেরকে এত খোঁজাখুঁজি করতে না, আমি একটি জায়গায় বসেই সব ইনফরমেশন একবার পেয়ে যাচ্ছি, কিন্তু তারপরও কিছু জিনিস জানার আমার মনে হয় দরকারি। এরপরই যেটা আসে, আমরা মোটামুটি তো বাসস্থান, খাদ্য হলো, এরপরে আসলে আমাদের যে জিনিসটা, এটা সবার কাছে বলবো আমি অভিযোগ, প্রথম জিজ্ঞাসা কি করব। হ্যাঁ, অনেকেই অনেক ধরনের এক্সপেকটেশন নিয়ে আসেন। আমি বাংলাদেশে এরকম ছিলাম, একটা প্রফেশনাল জব করে এসেছি, এখানে এসে জব মার্কেট, এবং অভিযোগ হচ্ছে সাউথ অস্ট্রেলিয়াতে চাকরি নেই। এটা আমাকে যদি বলে আমি এটা স্বীকার করি। আসলে কি প্রফেশনাল কি নন প্রফেশনাল, চাকরির বাজার সাউথ অস্ট্রেলিয়াতে আদার্স স্টেটগুলোর তুলনায় আসলেই ভালো না। হ্যাঁ, যারা অনেক এক্সপেক্টেড, কারণ এখানে আসাটা ইজি সাউথ অস্ট্রেলিয়াতে, কারণ হচ্ছে স্টেট স্পন্সরশিপটা ইজি। আমি হয়তো চলে আসতেছি যে আমি যে কোনো প্রফেশনে একজন মানুষ, কিন্তু আসার পরে আমি কিন্তু এটা একটা বিশাল একটা ধাক্কা, যে আমি ওই প্রফেশনাল অনেকেরই হয়েছে। এটা মোটামুটি 90%ই বলবো আমি। জি জি, এটা মোটামুটি 90%।
আমিও আপনার সাথে অ্যাড করে বলবো যে প্রশ্নটার সম্মুখীন আমরা সকলেই হই, আপনিও হয়েছেন, তা হলো প্রথম কোশ্চেন যেটা হচ্ছে, ভাই খাওয়া দাওয়া থাকার কথা বাদ দেন, আগে চাকরির কথা কন। তো এই ব্যাপারে আমার একটা খুবই সুন্দর আনসার আছে, যেটা আমি এই আনসারটা দিয়ে খুব খুশি হই, প্লাস অন্য খুশি হই। সেটার একটাই আনসার, সেটা হচ্ছে ইনশাল্লাহ। আমাকে জিজ্ঞেস করে যখন ভাই চাকরির ব্যাপারে বলেন, আমি বলি ইনশাল্লাহ। তো এটা সবাই ভালো ফিল করে, আমিও ভালো ফিল করি। আর সেই সাথে আমি যেটা বলবো, অনেকে ভাগ্য বিশ্বাস করেন না। আমার মনে হয় চেষ্টার সাথে ভাগ্যেরও কিছু সমন্বয় থাকা প্রয়োজন আছে। প্রথম অনেককে অনেক রকম কষ্ট করতে হতে পারে, প্রয়োজনের তাগিদে অনেকেই দূরবর্তী শহরে গিয়েও কাজ করছেন। তবে চেষ্টা অধ্যবসায় থাকলে সময় সকলকেই গন্তব্যে পৌঁছিয়ে দিবে। আমার অবশ্য যেটা চাকরির ব্যাপারে একটা জিনিস বলবো, অনেকে যে ভালো করেন না বা ভালো চাকরি পান না সাথে সাথে তাও ঠিক না। গত 6 মাস আগে আমার এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, যিনি বাংলাদেশ থেকে এখানে একটা ব্যাংকের ম্যানেজার হিসেবে চাকরি নিয়ে এসেছেন। উনি আসলে লাকি মানুষ। তো আর সেই সাথে বলবো, বাংলাদেশেই যেখানে একটা ভালো চাকরি ম্যানেজ করা সোনার হরিণ, অস্ট্রেলিয়াতে তো একটু কষ্ট করতেই হবে। কি বলেন? তা তো অবশ্যই। আরেকটা এখানে যোগ করতে চাই যে আমাদের ইংরেজি বলার দক্ষতা, ইংরেজি শোনা, ইংরেজি লেখা এবং পড়া সবকিছু মিলে তাদের ওই যেটাকে বলে আসলে ফ্লুয়েন্সি আসা, দক্ষতাটা আসা, এটা তো একটু সময় লাগবে। হ্যাঁ, কারণ হচ্ছে, আর সত্যি কথা বলতে গেলে অস্ট্রেলিয়ানদের এক্সেন্টটা একটু আমাদের সাথে যায় না। আমরা বাংলাদেশে যে মোস্ট অফ দ্য টাইম যে এক্সেন্টটা ফলো করি, সেটা হচ্ছে হয় ব্রিটিশ না হয় আমেরিকান। সো এইখানে এই জিনিসগুলো একটু বুঝে উঠতে একটু সময় কিন্তু লাগে। আর যেটা হচ্ছে যে এখানে জবগুলো খুবই স্পেসিফিক। আমরা তেমনই চেষ্টা করব শুধু এখানে জবের উপর একটি অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করার, যে এই যে সবখানে যে অভিযোগটা চাকরি নেই, কিন্তু এর মধ্যেও তো মানুষের চাকরি হচ্ছে, তাই না? এবং বিভিন্ন ধরনের কোর্স আছে, যে কোর্সগুলো হচ্ছে আমরা অনেকেই জানি না। আর যেমন আপনার সাথে একটু শেয়ার করতে পারি আমি একটি কোর্স, প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে টিচারিং এর জন্য একটি ডিপ্লোমা আছে। হ্যাঁ, এবং যেটা খুবই স্পেসিফিক্যালি ম্যাথের জন্য, ম্যাথ টিউটরের খুব স্কারসিটি আছে সাউথ অস্ট্রেলিয়াতে। সো এই ম্যাথ টিউটরিং, সায়েন্স টিউটরিং এবং বেশ কয়েকটা ক্যাটাগরিতে আপনি চাইলে ডিপ্লোমা করে স্কুলে কিন্তু পড়াতে পারেন। ইভেন আপনি পার্ট টাইমও এই কাজগুলো করতে পারেন। এটার জন্য যে একদম আমাকে চাকরি থাকতেই হবে এরকম না। সেরকম আমরা চেষ্টা করবো এই ধরনের ইনফরমেশন গুলো নিয়ে আপনাদের অনেক সুন্দর একটা ইনফরমেশন দিলেন, একটা অনুষ্ঠান করার। আচ্ছা, তোমাদের সাথে আমরা শেয়ার করবো। এবং যে প্রফেশনে আছেন, আমি বলবো যে শুধু চেষ্টা করতে। হ্যাঁ, এবং এইখানকার স্ট্যান্ডার্ড, এইখানকার মান অনুযায়ী এনারা চাকরি কি চান, সিভি লেখা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রেফারেন্স দেওয়া। সবসময় আমি বলবো ওনারা প্রিফারেন্স করেন কোনো অস্ট্রেলিয়ানের রেফারেন্স যদি আমরা দিতে পারি। এটা আমি একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি জানি। তো সেই তো আমি অস্ট্রেলিয়ান রেফারেন্স খুঁজে পাবো না, এটা সময় লাগবে। আমার একজনের সাথে বন্ধুত্ব হতে, পরিচিত হতে, বা আমি একটা কাজে যাব, আমার বস আমাকে জানবে। সো ধৈর্য না হারিয়ে হচ্ছে আমাদেরকে একটু চেষ্টা করে যেতে হবে। আর যে বিভিন্ন ধরনের কোর্সগুলো আছে, টেফে কোর্সগুলো, এই কোর্সগুলো থেকে আমরা যেন বেনিফিটটা নিতে পারি। এবং আমাকে আগে জানতে হবে যে আমার চাকরির বাজারে কোনটা গ্যাপ আছে এবং কোন কোর্সটা করলে হচ্ছে আমি ওই গ্যাপের জায়গাগুলোতে আমি একটা চাকরি পাবো। হয়তো একটা অস্ট্রেলিয়ান ডিগ্রি চাচ্ছে, হয়তো একটা ডিপ্লোমাই, বা কোনো সার্টিফিকেট কোর্স, কিন্তু এটা আমাকে আসলে আগে জানতে হবে। আমি চাকরির মার্কেট, চাকরির বাজারগুলো, এবং ইস্তিফা আমি আপনাকে বলতে পারি এখন কিন্তু এইগুলা পেজও আছে আমাদের, যেখান থেকে আমরা সাহায্য নিতে পারি। এবং যারা এই জিনিসগুলো জানে, তারা আমাদেরকে কিন্তু তথ্য দিয়ে সাহায্য করতে পারে। অনেকক্ষণ গল্প করলাম, আমার মনে আমরা একটা গান শুনি এখন। বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগো, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে,
বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে On different styles, so you looking, I'm gracious, smile on you. Just the type of cookie I can raise my child, full of blessings like an angel. I like your style, if you don't mind, kinda chillin', baby, for the route. 'Cause I would like to get to know you, to wet inside. And if it's real with you, then we could give it a try. Because I'm getting old and the nights are cold. I'll be in my bedroom getting high alone, yeah. বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল আরে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরায় আকুল সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বাড়ির পূর্ব ধারে আরে বন্ধুর বাড়ির ফুলের ঢুঙ্গে বাড়ির পূর্ব ধারে সেটাই বসে বাজায় বাঁশি সেটাই বসে বাজায় বাঁশি গান নিল তার সুরে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে মন নিল তার বাঁশির গান রূপে নিল আখি মন নিল তার বাঁশির গান রূপে নিল আখি তাই তো পাগল আব্দুল করিম তাই তো পাগল আব্দুল করিম আশায় চেয়ে তাকি সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে 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 প্রিয় শ্রোতাবৃন্দ, শুনছেন রেডিও বাংলা অ্যাডলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন প্রচারিত হচ্ছে 103.1 FM এ। শুনছেন লাইভ। ইস্তি ভাই, আমরা কথা বলছিলাম কিন্তু এই গানটি হওয়ার আগে আমরা কথা বলছিলাম চাকরি নিয়ে, তাই না? আপনি নিশ্চয়ই আমার সাথে একটু এগ্রি করবেন, চাকরি সেটা যে ধরনেরই হোক, ঠিক আছে, সবখানে কিন্তু লেখা থাকে ড্রাইভিং লাইসেন্সের কথা, ম্যান্ডেটরি, হ্যাঁ, এবং সেটা অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স। তো এই যে ড্রাইভিং লাইসেন্স, এটা নিয়ে আমরা একদিন একটা পুরো অনুষ্ঠানই করেছি, আমরা আজকে ডিটেলস বলবো না, কিন্তু যারা নতুন আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আমি বলবো যে অবশ্যই বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসার জন্য। এটা সময় খরচ দুইই বাঁচাবে এখানকার ড্রাইভিং লাইসেন্স করার জন্য অবশ্যই। এবং
এটা ফেস করতেই হবে। আমি যেখানে অ্যাপ্লাই করি সেখানে আমাকে এটা লিখতেই হবে যে আমি ড্রাইভিং জানি কিনা এবং আমার লাইসেন্স আছে কিনা এবং বর্তমানে আমি ড্রাইভ করছি কিনা। হ্যাঁ, এবং সেই সাথে কিন্তু যে গাড়ি কেনার বিষয়টা সেটাও চলে আসে। এবং সাউথ অস্ট্রেলিয়াতে ড্রাইভিং বাংলাদেশের ড্রাইভিং এর মধ্যে অনেক তফাৎ আছে। এগুলা সম্পূর্ণভাবে এগুলা জানা, কিভাবে ড্রাইভ করব, লেসন নেয়া, এবং এই যে পুরো প্রক্রিয়াটি এটি আপনি যখনই এখানে আসছেন সাথে সাথেই শুরু করা। আপনার কথা রেশ ধরে বলবো, আসলে ড্রাইভিং না জানাটা বরং খারাপ এই দেশে, সত্যি কথা। কারণ ড্রাইভিং না জানলে কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটিটা অনেক ক্ষেত্রে জিরো হয়ে যায়, নীল হয়ে যায়। আর গাড়ি কিন্তু এখানে অতীব প্রয়োজনীয়, এটা কোনো মানে বিলাসিতার বিষয় না এখানে। কারণ পাবলিক ট্রান্সপোর্টে কোথাও যাওয়া, আমরা স্টুডেন্ট আমাদের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু যারা চাকরি বাকরি করবেন কোথাও 10 মিনিট 20 মিনিট লেট হয়, এটা অনেক কিছু। হ্যাঁ, এবং এই পাংচুয়ালিটি এই জায়গাগুলো তারা আসলে খুব দেখে। সো আমাকে যত দ্রুত আমি ড্রাইভিং শুরু করা, আমারটা আমি জানি, আমি তো পারিনি, বিগত সময় পারিনি, এখনো সামনে পারবো কিনা জানি না, তবে এইটা একদম মাস্ট। আমারও সেম এক্সপিরিয়েন্স। আমি সম্ভবত প্রত্যেকটা জবে আমার প্রথম 2-1টা কোশ্চেনের মধ্যে ছিল, ডু ইউ নো হাউ টু ড্রাইভ, ডু ইউ হ্যাভ এ ভ্যালিড ড্রাইভার্স লাইসেন্স। সো বন্ধুরা, লাকি আপা যা বললেন, অবশ্যই লাইসেন্সের বিষয়টা মাথায় রাখবেন। যদি প্ল্যান করেন অস্ট্রেলিয়া আসার ব্যাপারে, তবে চেষ্টা করবেন গাড়িতে হাতটা একটু ঝালিয়ে নিতে। পারলে অস্ট্রেলিয়ান রোড সেফটি গাইডগুলো দেখতে পারেন গুগল করে। অনলাইনে গিভওয়ে টেস্ট আছে, তা প্র্যাকটিস করতে পারেন, এটা আপনাদেরকে হেল্প করবে। আমি যখন প্রথম আসি তখন আমার এক বড় ভাই ছিলেন, উনি আমাকে বলেছিলেন যে এক্সট্রা কিছু টাকা নিয়ে আসো সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কেনার জন্য। তো আমি যা করি সবসময় তাই করলাম। তো মনে মনে ভাবছিলাম কয় কি, তো আগে তো যাই, বছর খানেক যাক, তারপর দেখা যাবে। বাংলাদেশে তো অনেকে মানে ছোটবেলা থেকে প্ল্যান করে গাড়ি কিনবো, 50 বছর বয়সে গিয়ে গাড়ি কিনে তারপর ভাবে যে সাকসেস। কিন্তু অস্ট্রেলিয়া আসার পর প্রথমেই বুঝতে পারি যে গাড়ি এই দেশে আসলে লাক্সারি প্রোডাক্ট না, অনেকটা ডাল ভাতের মতোই এটি একটি নেসেসারি প্রোডাক্ট। তো প্রথমেই হচ্ছে ভাঙাচোরা তো হবেই, যেহেতু গাড়ি ড্রাইভ করলে এটা হতেই পারে। সো প্রথমে খুব দামি গাড়িতে না যে আমরা যদি মোটামুটি হাত পাকানোর জন্য একটা গাড়ি দিয়ে শুরু করি, আমি বলবো আমাকে শুরু করা উচিত আর কি। আমি যেহেতু এতদিন কিছু করিনি, সেই জিনিসটা আমাদেরকে সব অনেক ক্ষেত্রে হেল্প করবে। এবং গাড়ির পরে আমি যেটাতে আসবো, এটা তো আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনিও বলবেন যে একটি ফোন, যেটা আসলে আমার 24 ঘন্টার জন্যই আমাকে সার্ভিস দিয়ে যাবে, প্রথম দিন থেকেই দিয়ে যাবে আমাকে সার্ভিস, আমাকে যাবতীয় তথ্য দিবে, আমি কোথায় যাব সেটি জানাবে, এবং চাইলে জিপিএস আমি আলাদা করেও কিনতে পারি। কিন্তু আমাদের এখন যে প্রচলিত ফোনগুলো এখানে চলে, সেই ফোনগুলোতে সবই আছে। সো এই যে দরকারি জিনিসগুলো, এগুলো আমার আসলে একটা মেন্টাল প্রিপারেশন আমাকে রাখতে হবে, এবং সেই সাথে একটা বাজেট। এই জিনিসগুলো যদি আমরা একটু আগে কাজ করে আসি খুব ভালো, আর যদি নাও আসি এখানে এসে যদি কারো সাহায্য সহযোগিতা পাই, তাহলে হচ্ছে আমার প্রথম কাজ হবে এই জিনিসগুলো শুরু করে দেয়। আমার মনে হয় যে প্রথম আসার পর মানুষের যা দরকার, ট্যাক্স ফাইল ওপেন করা, ব্যাংক অ্যাকাউন্ট করা, মোবাইল, এবং ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আমি যতটুকু জানি যে মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি, কারণ ওরা মোবাইল নাম্বারটা সিকিউরিটি হিসেবে মোবাইল নাম্বারটা আমার সব জায়গায় একটা আইডির মতন কাজ করে, ড্রাইভিং লাইসেন্সের মতো। তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে যেটা বলবো যে অবশ্যই বাংলাদেশ থেকে আসার সময় অনেকেই হ্যান্ডসেট আনতে পারেন, অথবা যেটা অনেকে প্ল্যান করেন যে অনেক দামি মোবাইল কিনবেন। আমার মনে হয় যে এই দেশে মোবাইল জিনিসটা অনেক ইজি, কারণ মানুষজন মনে হয়, আপনি নিজেও আছেন যে অনেকে 24 মাসের কন্ট্রাক্টে চলে যান। হ্যাঁ, এটাই বরং আমার কাছে মনে হয় সোজা। এবং খরচও বাঁচায়, পছন্দের একটা হ্যান্ডসেট নিতে পারেন, এটা খরচও বাঁচায়। এবং ইনাদের যে অপশন গুলো, এটা একটু ঘেটে দেখার মতো আছে, এটা যেহেতু কম্পিটিটিভ কোম্পানিগুলো, কোন রেঞ্জে যাবেন, কত টাকা খরচ করবেন। অনেকে যেমন আমরা বাংলাদেশ থেকে আসার আগে চিন্তা করি যে নতুন যেমন আইফোন 6s আসছে, একটা 6s নেই, তো এই জিনিসগুলো আসলে খুব সুন্দর প্ল্যান করে চলা যায়। আরেকটা বলবো, যেটা আপনি আসা মাত্রই, এটা তো অবশ্য ওখান থেকেও ইনফরমেশন নিতে পারেন, এখানে আসা মাত্র যেটা জরুরি সেটা হচ্ছে আপনার হেলথ কেয়ার, যে ইন্স্যুরেন্সটা আছে। যারা পিআর নিয়ে এসছেন তাদের জন্য তো মেডিকেয়ার আছে, যারা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা এসছেন তাদের জন্য অন্য অপশনগুলো আছে হেলথ ইন্স্যুরেন্স কভারের। আমাদের জন্য ওভারসিজ হেলথ কেয়ার আছে স্টুডেন্টদের জন্য। সো এই যে কাভারগুলো, এগুলো আসলে আমি কি কি সুবিধা পাবো,
হ্যাঁ, এবং মেডিকেয়ার ছাড়া অন্য যে কাভারগুলো আছে সেগুলো কিন্তু একটু সময়ের উপর নির্ভর করে, যে একটা সময় পরে গেলে আমাকে এই সুবিধাগুলো দেওয়া হবে, যেমন কোনো ওয়েটিং পিরিয়ড আছে, যেমন মেজর কোনো অপারেশন। সো এই জিনিসগুলো হয়তো আমি যখন আসছি এরকম কিছু, আমি চিন্তা, আল্লাহ না করুক এরকম কিছু হোক, এটা আমরা কখনোই চাই না, কিন্তু যদি ইনকেস কিছু হয়ে যায় আমার কিন্তু তথ্যগুলো জানা উচিত, জানা দরকার। ওদের অনেক রুলস আছে, যেমন প্রি এক্সিস্টিং কন্ডিশন আছে, ওয়েটিং পিরিয়ড, এগুলি আসলে ঘেটে দেখার জিনিস। এবং অনেক সময় দেখা যায় যে কোনো কিছুতে কোনো মেজর কিছু হলে তারা হয়তো বা ইনিশিয়ালি পুরোটা কভার করে না, হয়তো 50%, 80%, 30%, এগুলো অনেক ধরনের ডিপেন্ডস, মানে অনেক কিছু আছে। এগুলো যদি আমি সেগুলো একটু জেনে নিতে পারি, বা আমি যদি আসার আগেই কিছুটা জানি, বা এখানে বিভিন্ন ধরনের তাদের যে বিভিন্ন অফিসগুলো আছে সেগুলোতে যেও জেনে আসা যায়। এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ যে আসার পরে যখন আমরা সামনে পড়ি হয়তো এত বাজেট থাকে না। চট করে আমি নতুন দেশে এসেছি, নিশ্চয়ই আমার এরকম একটা বিপদ মোকাবেলা করার মতন আমার বাজেট নাই, কিন্তু আমার যদি জানা থাকে আগে থেকে আমি কিছুটা হলে উপকৃত হব। সেটাই আসলে আমি বলতে চাচ্ছিলাম। আরো তো আছে, যেমন বাচ্চাদের বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম এখানে আসার পর, এটা অনেকেই বলে থাকেন, কিন্তু আবার একটা সুবিধা আছে ইস্তি ভাই, যাদের ফ্যামিলি সমেত বাচ্চা নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু আমি যে প্রথমেই যে বলছিলাম কালচারাল শকটা, এই সময়কালটা কিন্তু অনেক কম, কারণ হচ্ছে বেবির জন্য হলো তাদেরকে আসলে সোসাইটিতে অনেক বেশি ইনভলভ হতে হয়, কোপ করে নিতে হয়। হ্যাঁ, সো আমরা যারা একা আসছি তাদের জন্য অথবা এটা অনেক বেশি থাকে, বছর খানিক বা তারও বেশি, কিন্তু যারা ফ্যামিলি সমত এসছে তাদের জন্য আসলে এই সোসাইটিতে মানে মিশে যাওয়ার জন্য বিষয়গুলো অনেক ইজি হয়। হ্যাঁ, যদিও অনেকেই বলেন যে সাইকোলজিক্যাল কন্ডিশন ভালো যায় না, এটা নিয়ে আমাদের একটা প্রোগ্রামও ছিল, আমি আশা করি শ্রোতামণ্ডলী এটা শুনেছিলেন। এই বিষয়গুলো হচ্ছে খুবই বেসিক, আমাদের ইনিশিয়ালি এসে আমরা করি, হয়তো আরো অনেক কিছু টুকটাক আছে যেটা আমরা এই সময় স্বল্পতার কারণে সবকিছু আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু একদম আমি বাদ দিতে পারবো না এগুলো। আর এসে ফান্ডামেন্টাল, হ্যাঁ, এবং রাত যে প্রশ্ন আমি যদি মাথায় না নিয়ে খুব ঠান্ডা মাথায় গুছিয়ে কাজ শুরু করি, আমার মনে হয় এত কঠিন না কোনো কিছু। তবে সবকিছুর জন্যই আসলে প্ল্যানিংটা দরকার। হ্যাঁ, আমরা যখন প্রথম আসি আমার মনে হয় এত গাইডলাইন, এত তথ্য ছিল না, এবং আসার পর আসলে অত বাংলাদেশিও খুঁজে পায় না রাস্তাঘাটে, কিন্তু এখন আসলে অনেক বাংলাদেশি অনেকে আছে, যেটা আমাদের জন্য ভালো। অনেক ওয়েবসাইট আছে, যেমন আমি জানি যে একটা জবের জন্য একটা বাংলাদেশি ওয়েবসাইটও হয়েছে, এক ভাই করেছেন, অস্ট্রেলিয়ান জব নেটওয়ার্ক। সো এই ধরনের অনেক ইনফরমেশন আসলে আছে, আমরা এগুলো থেকে হেল্প নিতে পারি। কিন্তু আর যেটা হয়, নতুন দেশে আসার যে কষ্ট তো একটা থাকবেই, আমরা চেষ্টা করব যথাসম্ভব মানে বন্ধুত্ব বাড়াতে, বন্ধুত্ব সুলভ আচরণগুলো আমাদের যেন আমরা নিজেদের মধ্যে এগুলো রাখতে পারি, এবং যথাসম্ভব চেষ্টা করা যারা জানে তাদের কাছ থেকে হেল্পগুলো নেওয়া। অবশ্যই, হ্যাঁ, এবং আমি জানি অনেকে বিভিন্ন ধরনের বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে আসলে সে অনেক কিছু জানে যেটা আমার পক্ষে জানা কখনোই সম্ভব না, হয় না? অনেক ধরনের তিক্ত অভিজ্ঞতা বা অনেক ধরনের ভালো অভিজ্ঞতা হয়তো বা উনি এটা ফেস করেছেন, আমি ফেস করিনি, কিন্তু তার কাছ থেকে আমি এটা জেনে নিতে পারি। আর এই যে বিষয় ফান্ডামেন্টাল যেগুলো আমরা আজকে বললাম, এই বিষয়গুলো তো আসলে টুকটাক হবেই, এগুলো জানতেই হবে আমাকে, এবং অনেকেই এগুলো অনেক বিভিন্ন ধরনের তিক্ত অভিজ্ঞতাও আছে। সো অনেক কিছু আমরা জানিও, কিন্তু সব সময় স্বল্পতার ভাবে শেয়ার করা গেল না আপনাদের সাথে। আমরা পরের গানটিতে চলে যেয়ে আবার ফিরছি। চলো বন্ধু আমার একা নিরাশা, যার হাওয়া মনেরই দুঃখ হয়ে ধরো, দু চোখের অশ্রু ধারা। ধীরে চলো নদী
চোখের শুরু দাঁড়ায় নদী না আমারে সাথে আমার পানে ফিরে যাও রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমার ঘরে হায় আলো যে জ্বলে না আমি একলা অন্ধকারে বন্ধু বিরতি যে না আমি খুঁজি তোমারে তুমি কোথায় আছো কোথায় দেখা যাও আমারে সারা রাত জেগে থাকি তোমারই আশায় স্বপ্ন জুড়ে ডাকি তোমার প্রেমেরই নেশায় সারা রাত জেগে থাকি তোমারই আশায় স্বপ্ন জুড়ে ডাকি তোমার প্রেমেরই নেশা নদী না আমারে সাথে দাও আমার পানে ফিরে যাও রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমার ঘরে হায় আলো যে জ্বলে না আমি একলা অন্ধকারে বন্ধু বিরতি যে না আমি খুঁজি তোমারে তুমি কোথায় আছো কোথায় দেখা যাও আমারে রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমার প্রিয় শ্রোতাবৃন্দ, শুনছেন রেডিও বাংলা অ্যাডলেট, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন প্রচারিত হচ্ছে 103.1 FM এ। শুনছেন লাইভ। ইস্তি ভাই, আমরা তো ফান্ডামেন্টাল বিষয়ে অনেক কথা বললাম। এই জিনিসগুলো যখনই একটু গুছিয়ে উঠবো আমরা সবাই, তারপর কি শুরু করবো জানেন? ঘোরাঘুরি শুরু করবো। সাউথ অস্ট্রেলিয়া কিন্তু একদম দেখার মতো। একটু আগে যে গানটি আমরা শুনলাম শিরিনের কণ্ঠে নদী, হ্যাঁ আপনি হয়তো নদী মিস করবেন একমাত্র ব্রিসবেনবাসী ছাড়া। ব্রিসবেনে নদী সবুজ অনেকটাই মনে হয় বাংলাদেশের মতো। সাউথ অস্ট্রেলিয়াতে যেহেতু একটু ড্রাই, সমুদ্রগুলো দেখতে পারেন। আমরা অনেক অনুষ্ঠান করেছি এখানে ঘোরাঘুরি নিয়ে। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরো উপহার দিব আপনাদেরকে। কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, এই জিনিসগুলো তো আমাদের মানে ঘুরতে তো মানা নেই। হ্যাঁ, আর ঘোরাঘুরি করুন। একটি নতুন দেশ আপনি যত দেখবেন তত ভালো লাগবে, তত বেশি আপন মনে হবে। এবং আমি যেটা বলবো, আসার পর কিছুদিন পরে বাংলাদেশ থেকে একবার ঘুরে আসতে, বছর খানিকের মাথায়, তাহলে যে একটা যেটা বলি হোম সিকনেস, এটা অনেকখানি কমে যায়। আমার ক্ষেত্রে এটা হয়েছিল। মানে আমি আকাশে বিমান দেখতাম, মনে হতো যেখানে আমাকে নির্বাসন দেওয়া হচ্ছে, এই বিমানই একমাত্র এখান থেকে বের হওয়ার উপায়, মুক্তির উপায়। হ্যাঁ, কিন্তু যখন আমি একবার ঘুরে এসেছি আর আমি এভাবে জিনিসটা এভাবে আমি আর ফিল করিনি। তো একবার যদি ঘুরে আসেন তাহলে ভালো লাগবে। আর যেটা বলবো, যে আস্তে আস্তে সেটেল হয়ে যান, এখানে বাড়ি করেন, গাড়ি করেন, সবকিছু। যারা অলরেডি সবকিছু করে ফেলেছেন এবং বাকি জীবনটা এখানে কাটিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য আমাদের থাকলো অনেক অনেক শুভকামনা। এবং আমরা আশা করব আপনারা নতুনদের প্রতি সাহায্য সহযোগিতার পুরো হাতটি বাড়িয়ে দিবেন, যেন তারাও একদিন আপনাদের মতো এখানে সেটেল হয়ে যেতে পারেন। আর যেটা হচ্ছে, সময় আমাদের শেষ, আমরা বিদায় নিব। ইস্তি ভাই, শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আগের অনুষ্ঠানগুলো মিস করেছেন তারাও কিন্তু শুনে আসতে পারেন প্রচারিত সেই অনুষ্ঠানগুলো। তার জন্য আপনার যা করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের RBA রেডিও বাংলা অ্যাডলেট ফ্যান পেজটিতে লাইক দিয়ে কানেক্টেড হয়ে যান এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে আসুন। মনে রাখবেন, রেডিও বাংলা অ্যাডলেট আপনার রেডিও, আপনি শুনুন এবং বাংলা ভাষাভাষী সাউথ অস্ট্রেলিয়ার বসবাসরত সবাইকে বলুন শুভরাত্রি। আমি থ্যাঙ্কস দিতে চাই আমাদের প্যানেল অপারেটর বন্ধু রিটাকে এবং
থ্যাঙ্কস আমাদের আরবিএ টিমকে। আসলে এটার পিছনে পুরো আরবিএ টিমই কাজ করছেন এবং আমরা আজকে চেয়েছি যথাসম্ভব খুবই সহজ সরল ভাষায় আপনাদেরকে বলতে, নতুন যারা আসছেন বা যারা এখন নতুন কি বলবো এটাকে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এখানে নিজেদেরকে সেটেল করার জন্য। সবাইকে আশা করি আমাদের একটি ঘন্টার প্রয়াস কিছুটা হলেও আপনাদের সাহায্য করবে। অনুষ্ঠানটি আমরা রেকর্ডেড করে পরবর্তীতে আমাদের আর্কাইভে রাখবো, যারা শুনতে চান শুনতে পারেন। আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লাকি এখন দেখুন অসুস্থ। সবার কাছে দোয়া চাইছি এই গুণী শিল্পীর জন্য এবং ওনার একটি কালজয়ী অনুষ্ঠান দিয়ে আমরা গান দিয়ে আসলে আমরা অনুষ্ঠানটি শেষ করব। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে পরের কোনো একটি অনুষ্ঠানটিতে। ধন্যবাদ এবং শুভরাত্রি। বিবাগিয়ে মন নিয়ে জন্ম আমার, বিবাগিয়ে মন নিয়ে জন্ম আমার, যায় না বাধা বাকি কোনো পিছু টানের মায়া, আমায় ডেকো না ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফিরে না। শেষ হোক এই খেলা এবারের মতো, শেষ হোক এই খেলা এবারের মতো, মিনতি করি আমাকে হাসি মুখে। Here's an invitation to you to join me, David Savine, each morning for our Foreign Affair. Anything could happen, and it sometimes does. Political interviews, artists, actors, and people with an interesting story.